আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব দুনিয়ার সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা। জানিয়ে দেব ইসরায়েলকে ঠেকাতে ছেলেকে পাঠিয়ে ইরানকে সতর্ক করল সৌদি বাদশা। এরপর রয়েছে পাকিস্তানের জেলা প্রশাসককে খুন করল বিচ্ছিন্নতাবাদীরা। সর্বশেষ থাকছে ব্রিটেনের পর ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করছে ইউরোপের আরেক দেশ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দুনিয়ার সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা। গাজা উপত্যকা বর্তমানে বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ ক্ষুধার্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা জানিয়েছে গাজার জনগণ এখন অনাহারে চরম ঝুঁকিতে রয়েছে এবং অবিলম্বে সহায়তা প্রবেশের অনুমতি না দিলে পরিস্থিতি ভয়াবহ দুর্ভিক্ষের রূপ নিতে পারে। ওসিএইচ এর মুখপাত্র জেন্স লার্কে বলেন, ইসরায়েলের এখন গাজায় মানবিক সহায়তা প্রবেশের বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। সম্প্রতি অনুমোদিত ৯টি সাহায্যবাহী ট্রাকের মধ্যে মাত্র ৬টি গাজায় প্রবেশ করতে পেরেছে। তিনি বলেন, আমরা যা নিয়ে যেতে পেরেছি তা কেবল ময়দা। এটি রান্না না করলে খাওয়ার উপযোগী নয়, অথচ গাজায় শতভাগ জনগণের এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। গত ২ সপ্তাহে গাজায় নতুন করে ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় তিনি। সহায়তা প্রবেশের জটিলতা ও নিরাপত্তাজনিত বাধার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, জর্ডানের আম্মানে সংস্থাটির গুদামে গাজার জন্য ১ মাসের প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও মানবিক উপকরণ মজুত রয়েছে। এসব ত্রাণ একেবারে ২ লাখ মানুষের জন্য যথেষ্ট, কিন্তু সীমান্ত খুলে না দিলে তা পৌঁছানো সম্ভব না। ইউএনআরডব্লিউএ জোর দিয়ে বলেছেন, গাজার মানুষ এখন জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছে এবং এই সহায়তা প্রবেশের কোনো ধরনের বাধা না দেরি হলে মানবিক বিপর্যয় ডেকে আনবে। এর আগে জাতিসংঘ ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থা যৌথভাবে প্রকাশিত একটি রিপোর্টে সতর্ক করে জানায়, গাজায় চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। মার্চের ২ তারিখ থেকে সব ধরনের সহায়তা বন্ধ করে হওয়ায় পর থেকে গাজায় অনাহারে, অপুষ্টি ও মানবিক বিপর্যয়ের ভয়াবহ বেড়েছে। ইসরায়েলকে ঠেকাতে ছেলেকে পাঠিয়ে ইরানকে সতর্ক করল সৌদি বাদশা। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত ঠেকাতে সৌদি আরব একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে। ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে ইরানকে সতর্ক করে দিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুলাজিজ। এ বার্তা তার ছোট ছেলে ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মাধ্যমে সরাসরি তেহরানে পৌঁছে দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ১০ এপ্রিল তেহরানে ইরানের প্রেসিডেন্ট ভবনে এক গোপন বৈঠকে এই বার্তা জানানো হয় প্রিন্স খালিদ। প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেকশিয়ান, সেনাপ্রধান মোহাম্মদ হোসেইন বাঘেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি ও ইরানি সূত্রে জানায়, বাদশাহ সালমান উদ্বেগ প্রকাশ করেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরমাণু চুক্তিতে গুরুত্ব না দেয় তবে দেশটি ইসরায়েলি সামরিক হামলার মুখে পড়তে পারে। গোপনে এই বার্তায় সৌদি বাদশাহ আরও ইঙ্গিত দেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য সীমিত এবং তিনি দ্রুত চুক্তিতে পৌঁছতে চান। সূত্রগুলো জানায়, খালিদ বিন সালমান ইরানকে সরাসরি সতর্ক করে বলেন, যদি কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যায় তবে ইসরায়েল তেহরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, গাজা ও লেবাননের ইসরায়েলের লাগাতার হামলায় ইরানের মিত্র হামাস ও হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আঞ্চলিকভাবে ইরানের অবস্থানও তুলনামূলকভাবে দুর্বল। এই প্রেক্ষাপটে সৌদি আরব তাদের কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের ইরাক বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ হেজ আলী বলেন, তেহরানের দুর্বলতা সৌদি আরবকে কূটনৈতিকভাবে প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে। সৌদি আরব স্পষ্টভাবে যুদ্ধ এড়াতে চায়, কারণ তা তাদের অর্থনীতি ও ভীষণ ২০৩০ পরিকল্পনার উপর বড় আঘাত হানতে পারে। প্রসঙ্গত, ২০২৩ সালে চীনা মধ্যস্থতায় দীর্ঘ বছরের তিক্ততা পেরে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। তবে তেহরান প্রিন্স ও খালিদের সফরকে অনেকেই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।
পাকিস্তানের জেলা প্রশাসককে খুন করল বিচ্ছিন্নবাদীরা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের অতিরিক্ত জেলা প্রশাসক হিদায়াতুল্লাহ বুলেদিকে তার নিজ বাসভবনে ঢুকে হত্যা করেছে বিচ্ছিন্নবাদীরা। রাজ্যের সুরাব শহরে এই হামলার ঘটনা ঘটে। প্রশাসনের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেন, শুক্রবার সুরাব শহরের একটি ব্যাংক লুট করা হয়েছে, বেশ কয়েকটি সরকারি দপ্তরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিদায়াতুল্লাহ বুলেদির বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি ঘৃণ্য সংগঠন আক্রমণ। শনিবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। হামলার জন্য সরাসরি কোনো সংগঠনের নাম উল্লেখ না করলেও দাবি করছে হামলাকারীরা ভারতের মদতপুষ্ট। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী ইতিমধ্যে অভিযানে নেমেছে এবং দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ঘটনার হালনাগাদ তথ্য জানতে ডন কর্তৃপক্ষ সুরার পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ভৌগোলিক আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম ও খনিজ সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা একটি দীর্ঘস্থায়ী সমস্যা। প্রদেশটির জনগণ একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে। এই অঞ্চলের স্বাধীনতাকামী আন্দোলনের সূচনা মূলত 1947 সালে ব্রিটিশ উপনিবেশ ভেঙে ভারত ও পাকিস্তান স্বাধীনতা অর্জনের পরপরই ঘটে। বেলুচিস্তানে এই সময় 4টি করত রাজ্য ছিল: মাকরা, লাস, বেলা, খান ও কালাত। এর মধ্যে 3টি রাজ্যে পাকিস্তানে যোগ দিলেও কালাতের তৎকালীন রাজা আহমেদ ইয়ার খান বালোচ প্রথমে পাকিস্তানে যোগ দিতে অস্বীকৃতি জানান। পরে 1948 সালে তিনি যোগদানের সিদ্ধান্ত নিলেও তার ভাই প্রিন্স আগা আব্দুল করিম খান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের সূচনা করেন। সেই থেকে শুরু হওয়া বেলুচ বিদ্রোহ এখনও কমেনি। ব্রিটেনের পর ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করছে ইউরোপের আরেক দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে অভিহিত করে ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত উদ্দেশ্যে নিয়ে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি হবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত কোনো দেশের নেওয়া প্রথম এমন পদক্ষেপ যা সরাসরি ইসরায়েলি দখলদারের রাষ্ট্র ও তার অর্থনৈতিক স্বার্থকে চ্যালেঞ্জ জানায়। ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আই তাদের প্রকাশিত এক প্রতিবেদনে থেকে জানা যায়, আয়ারল্যান্ড সরকার এক আইনি প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ইসরায়েলের দখলদার অঞ্চলের পরিচালিত কোম্পানিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এই লক্ষ্যে একটি প্রস্তাবিত বিল আগামী মাসে আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক কমিটির আলোচনার জন্য তোলা হবে। আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সাইমন হ্যারিস দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিশ্বাস করি দখলদার শক্তির সঙ্গে বাণিজ্য করে চলা নৈতিক নয়। তাই আমরা ইসরায়েলের বসতি ও দখলকৃত অঞ্চল থেকে পরিচালিত কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কবদ্ধে আইন করতে হবে। গাজার ভয়াবহ মানবিক সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে হ্যারিস বলেন, অবরোধের কারণে বহু শিশু অনাহারে ভুগছে। খাদ্য ওষুধকে একটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, আয়ারল্যান্ডের পক্ষ থেকে পাঠানো বহু ত্রাণবাহী ট্রাক রাফা সীমান্তে আটকে আছে 80 দিনের মধ্যে বেশি সময় ধরে। এসব ত্রাণের গন্তব্য ছিল গাজার ক্ষতিগ্রস্ত ও অনাহার পীড়িত জনগোষ্ঠী। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য চুক্তির পর্যালোচনার পক্ষে দিয়েছে। তবে হ্যারিস বলেছেন, এই পরিস্থিতি কেবল পর্যালোচনা যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ।